আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমাদের পরিপাক ও শোষণের ফার্স্ট ক্লাস হয়ে গেছিল, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সো একটু আমরা একটু ওয়েট করি, জাস্ট আমি একটু শেয়ার করে নিই লাইভটা, তারপরে হচ্ছে আমরা অডিয়েন্স আসুক, তারপরে আমরা ইনশাল্লাহ স্টার্ট করব। ওয়ালাইকুম আসসালাম তুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। অপসরি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসো, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা টুকটাক পরিপাক ও শোষণটা শুরু করছিলাম। শোষণের মধ্যে আমরা হচ্ছে ভূমিকাটা পড়ছিলাম, আমরা জানছিলাম আসলে এই অধ্যায় থেকে কি কি টাইপের সিকিউ হয় সেটার একটা সাজেশন আমি দিছিলাম, এবং মুখগহ্বরের যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাকটাও, এবং আমাদের এই যে পার্টটা এটা আমরা শুরু করছিলাম। তা আসলে আমরা একটু জাস্ট রিভিশন দিব, অল্প একটু রিভিশন দিব। তার আগে দাঁড়া, আমি একটু জাস্ট লিঙ্কটা একটু শেয়ার করে নিই। তারপরে বলো, শীত কেমন, কোথায় কি পড়লো? আজকে অনেক শীত লাগতেছে আমার, এতদিন শীত লাগে নাই অ্যাকচুয়ালি। এতদিন খুব বেশি শীত লাগে নাই। ঘটনা ঘটছে যেটা, সেটা হচ্ছে দেখো, আমরা সাতপুরের এই পার্টটুকু মোটামুটি পড়ে ফেলছিলাম, বলা যায় পড়ে ফেলছিলাম। তারপর আমি তোমাকে একটু জাস্ট দেখানোর জন্য যে এই ছবিটার প্রত্যেকটা জিনিস বলে আমাদের লাগবে, যে আমরা পড়ছিলাম মিলতিতে যে অগ্রপ্রান্তে মিষ্টতা, তারপরে লবণাক্ততা, তারপর অম্লতা, তারপর তিক্ততা। তাহলে এই যে মাঝখানের যে পার্টটা আছে, সেই মাঝখানের পার্টটা কি খাদ্য? সুস্বাদু খাদ্য। কি খাদ্য? সুস্বাদু খাদ্য। সেই খাদ্যটাকে সেন্স করে। আর ঝাল জাতীয় খাদ্যের জন্য কোনো স্বাদকরি বলে আমাদের নাই, এই জন্যই তারা ইরিটেশন তৈরি করে। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ঐশ্বরী, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অনেকদিন পর সামনে দেখা। অ্যাকচুয়ালি আমার পরীক্ষা চলতেছে, এই জন্য বিশাল ব্যস্ত। তো এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বললাম আমাদের লাগবে এবং আসবেও, ভবিষ্যতে লাগবে এবং আমাদের আসবেও। আসো আমরা সেই জিনিসটা একটু দিকে তাকাই। ফার্স্ট অফ অল কথাটা হচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে, সমস্যা নাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টোটাল টোটাল সাতকুড়ি থাকে কোথায়, কয়টি? 2000 থেকে 10,000টি, এই কথা মাথায় রাখো। এবং এই সাতকুড়ির কোন পাশের কোনটা, এটা অবশ্যই লাগবে। এবং লাস্টের লাইনটা, এই পার্টটুকু বললাম কোন পাশে কোনটা, ওই ছবির যে পার্টটাই দেখানো হয়েছে, বেশি কিছু দেখানো হয় নাই। এরপর লাস্টের যে কথা, যে 5 থেকে 10 দিন, 5 থেকে 10 দিনের মধ্যে খাদ্যের ঘষায় সাতকুড়ি নষ্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং প্রতিস্থাপিত হয়। তাহলে কতদিন পর পর প্রতিস্থাপিত হয়? উত্তর দিব কে? 5 থেকে 10 দিন। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ওকে। এরপরে তুমি যদি এই ছবিটা জাস্ট কোনো কিচ্ছু না, এই ছবিটা দেয়া জাস্ট বুঝার জন্যই যে আসলে সাতকুড়ি গুলা কিভাবে কাজ করে। দেখো, কোনো একটা খাদ্য যদি এখানে আইসে বসে, এটা ধরো একটা ফুড, ফুড পার্টিকেলের নিচের দিকে দেখো কিছু চুল বা হেয়ার লাইক কিছু ছোট ছোট লোম লাইক স্ট্রাকচার দেখতে পাইতেছো। এই জায়গাটাকে বলা হয় অ্যাকচুয়ালি মাইক্রোভিল্লাই। এই যে ছোট ছোট জায়গাটা, এটাকে বলা হচ্ছে মাইক্রোভিল্লাই। এই মাইক্রোভিল্লাই গুলো যেই সেল থেকে তৈরি হয়, নিচের দিকে দেখুন যে সাদা কালারের যে সেল, এটা হচ্ছে স্বাদ সংবেদী কোষ। এটার নিচের প্রান্তে আমার যেই স্নায়ুটা, সেই স্নায়ুটা সংযুক্ত থাকে। আমাদের খাদ্যটা সর্বপ্রথম এই এই যে মাইক্রোভিল্লাইটাকে উদ্দীপ্ত করে, সেই উদ্দীপনা আমাদের এই কোষের মাধ্যমে, স্বাদ সংবেদী কোষের মাধ্যমে এসে এই এসে আলটিমেটলি কোথায় যায়? স্নায়ুতে যায়। বিভিন্ন টাইপের স্নায়ু আছে, তার মধ্যে একটা স্নায়ু হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ু। এটা বললাম সরাসরি স্বাদ গ্রহণ করে, আমরা পরবর্তীতে পড়বো। ঠিক আছে, আমরা পরবর্তীতে এটা নিয়ে পড়বো, সমস্যা নাই। তাহলে এই স্নায়ুগুলোর মাধ্যমে পরবর্তীতে আমাদের মস্তিষ্কে সেই খাদ্যের সেন্সটা যায়, যে সেই খাদ্যটা কি আসলে আমাদের মিষ্টি না টক নাকি সামথিং ইজ। আর মাঝখানে যে বেগুনি বর্ণের কোষটা দেখতেছো, এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াল কোষ বলে, যেটা অ্যাকচুয়ালি জিহ্বার একটা মেইন অংশটা, উপরের পার্টটা গঠন করে, যেটাকে আমরা বাংলায় বলছি অবলম্বনী কোষ। আর নিচের দিকে ছোট ছোট কিছু কোষ আছে, নীল কালারের ত্রিকোণ আকার দেখো কোষগুলা, এই কোষগুলাকে বলছে ভিত্তি কোষ, একদম নিচের দিকে থাকে। এই কোষ থেকে পরবর্তী হচ্ছে কলামনার এপিথেলিয়াল বা অবলম্বী কোষ তৈরি হয়। এইটুক থেকে আর বেশি কিচ্ছু এখান থেকে লাগবে না, শুধু শুধু পড়ে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা সিকিউ এমসিকিউ কোনো ক্ষেত্রে লাগবে না। আচ্ছা, এইটুক পর্যন্ত আমরা পড়ছিলাম। আমাদের যান্ত্রিক পরিপাকও আমাদের পড়া হয়ে গেছিল। যান্ত্রিক পরিপাকও আমরা তোমার পড়ায় দিছিলাম। যান্ত্রিক পরিপাকের পরে
আমাদের রাসায়নিক পরিপাক হয়েছিল, এবং এখান থেকে লাইনটা আমি তোমাকে দাগিয়েও দিয়েছিলাম, ঠিক আছে, এগুলো আমাদের হয়ে গেছে। আজকের থেকে আমরা যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে আমাদের মুখের মধ্যে যেই প্রধান পার্টটা থাকে, যেই স্কেলিটাল পার্টটা থাকে, অর্থাৎ দাঁত, এই দাঁত নিয়ে আমাদের পড়তে হবে। দাঁত থেকে তোমাকে প্রশ্ন হবে নিচের কোনটি, ওয়ালাইকুম আসসালাম রবিউল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, প্রশ্নটা হবে এভাবে যে নিচে দন্ত সংকেত বলতো কি বুঝো। এটা হচ্ছে ক্ষয়ের জন্য ইনফিনিটি স্টার একটা প্রশ্ন, এটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। দেখো, ফার্স্ট অফ অল দন্ত সংকেত জানতে হলে আমাদেরকে একটু দাঁত খেয়াল করতে হবে। মানুষের চোয়ালের উপরের দিকে দেখা একটা কথা লেখা আছে, দাঁত ও দন্ত সংকেত। এখান থেকে একটা লাইন লাগবে যে ঊর্ধ্ব নিম্ন চোয়ালে অবস্থিত অ্যালভিওলাই নামক গর্তে দাঁতগুলো আটকানো থাকে। তোমার যেমন ছোটবেলায় আমরা যখন ফোকলা হয়ে যায়, সামনের দাঁতটা উঠায়, তখন নিচের দিকে গর্ত থাকে না, অর্থাৎ একটা, আমরা যেটাকে বলি মারি, এই মারির নিচে একটা গর্ত থাকে। এই গর্তের ভেতর আসলে দাঁতটা প্রথিত থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই দাঁত, এটা হচ্ছে আমার দাঁত। তাহলে দাঁতের মধ্যে যে এই যে গর্তটা তুমি দেখতে পাইতেছো, এই গর্তটাই হচ্ছে আমাদের অ্যালভিওলাই। তাহলে প্রশ্ন যদি হয় কোনটির বা কোন খোপের মধ্যে বা কোন স্তরের মধ্যে দাঁত প্রথিত থাকে, উত্তর হবে হচ্ছে অ্যালভিওলাই। কথাটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখানে আরো কিছু কথা আছে। মানুষের দাঁতকে ডাইফোডন্ট দাঁত বলা হয় কেন? ডাইফোডন্ট দাঁত বলা হয় কেন? ডাই মানে দুই, অর্থাৎ আমাদের দুইবার দাঁত গজায়। প্রথমবার থাকে দুধ দাঁত যেটা বলি, সেটা পরবর্তীতে 6 থেকে 7 12 বছরের মধ্যে সব পড়ে গিয়ে পার্মানেন্ট টিথ উঠা শুরু করে, স্থায়ী দাঁত শুরু করে। তো এখানে আমরা একটু পরবর্তীতে পড়বো যে একটা জিনিস স্টার দিয়ে দাগাবা, এটা অলরেডি ডেন্টালের এমসিকিউতে চলে আসছে যে দুধ দাঁত কয়টি? দুধ দাঁত 20টি, আর পূর্ণবয়স্ক মানুষের দাঁত হচ্ছে 32টা। এটা বললাম আমরা কমন সেন্স দিয়ে খাটায় সবকিছুই জানি। এটা মোটামুটি আমরা সবকিছুই জানি যে দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টা, আর পূর্ণাঙ্গ দাঁত মানুষের বা প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত হচ্ছে 32টা। আমরা আস্তে আস্তে আসবো। নিচের দিকে দেখো লেখা আছে একটা মানুষের চোয়ালে কয় ধরনের দাঁত পাওয়া যায়? 4 ধরনের। আমরা সংক্ষেপে এটাকে আইসিপিএম এইভাবেই মুখস্থ করবা। কিভাবে মুখস্থ করবা? আইসিপিএম, সরাসরি এইভাবে মুখস্থ করবা। আইসিপিএম দ্বারা মুখস্থ করি। আই মানে হচ্ছে ইনসিসর। ইনসিসর শব্দ অর্থ হচ্ছে কাঁচি, মানে কর্তন দাঁত, কাঁচি বা কর্তন দাঁত। এরপরে সি, সিতে হচ্ছে ক্যানাইন বা ছেদন দাঁত। দেখবা কুকুরের দুইটা দাঁত থাকে দুই কোণাতে বের হয়ে, মানে একদম নিচের দিকে বা উপরের দিকে দুইটা দাঁত পাওয়া যায় না, এই দুইটাই হচ্ছে বলা হয় ক্যানাইন শব্দটা আসছে হচ্ছে কুকুর থেকে। কুকুরের মানে ছিদ্র করার যে দাঁতটা, সেই দাঁতগুলোর থেকে আসছে নামটা ক্যানাইন। মানে মানুষের উপরে এবং নিচে দেখবা যে দুইটা চুক্কা চুক্কা দাঁত থাকে এই কোণায়, অনেকের একটু বড়, যারা আসলে এই দাঁতগুলা দেখবা মাঝে মাঝে খুব বের হয়ে আসে। একটা নাটক ছিল গজদন্তিনী, ঠিক আছে, মেয়েদের বেলায় বিষয়টা সুন্দর লাগে, কিন্তু আমার কাছে সুন্দর লাগে না, ছেলেদের বেলায় আরো বাজে লাগে। তো গ্যাস দাঁত বলে অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো উঠে। তো নিচের দিকের যে ক্যানাইন দাঁতটা, এটা হচ্ছে ছেদন করে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই দাঁতগুলো আগে নামটা মুখস্থ করো। 3 নাম্বার হচ্ছে পি, পিতে হচ্ছে প্রিমোলার বা অগ্রপেশন দাঁত, আর লাস্টে হচ্ছে পেশন দাঁত, মোলার টিথ, যেটাকে আমরা বলি মারির টিথ, একদম ভেতরের দিকে থাকে, উপরে এবং নিচে একদম ভেতরের দিকে মারির টিথ, যেটা মারির দাঁত আমরা যেটাকে বলি, ঠিক আছে। এখন এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। প্রশ্নটা হচ্ছে, ফার্স্ট প্রশ্ন, সেটা হচ্ছে কাটা ও ছেঁড়ার কাজ। তাহলে আমি তোমাকে কি বলছি? কাটা এবং ছেঁড়া আমরা কি দিয়ে করি? কেচি দিয়ে করি। কেচি মানে কি? ইনসিসর। সিজর, সিজর থেকে মনে রাখবা হচ্ছে ইনসিসর, কর্তন দাঁত। কর্তে কর্তন, কতে কাটা ও ছেঁড়া, মুখস্থ হয়ে গেছে। এরপরে যে পার্টটা হবে, দেখো নিচের দিকে যদি একটু খেয়াল করো, নিচের দিকে লেখা আছে সেটা হচ্ছে খাদ্য ছেঁড়ার কাজে। তাহলে ছতে ছেদন, ছতে ছেঁড়া হলো। এরপরে অগ্রপেশন দাঁত, নিচের দিকে, এদের কাজ খাদ্যবস্তু চর্বণ এবং পেশন। চর্বণ এবং পেশন, এইটাও চর্বণ এবং পেশন, আর পেশন দাঁতের কাজও বললাম চর্বণ ও পেশনে সাহায্য করে। অর্থাৎ তোমার এই দুইটা কাজ, অগ্র পেশন দাঁত আর পেশন দাঁতের কাজ বললাম সেম, এই দুইটা এমসিকিউতে দেয় না, দিবে উপরের দুইটা। একটা জিনিস তোমরা বই দাগানোর সময় 3 স্টার দিয়ে দাগাবা, সেটা হচ্ছে দুধ দাঁতে কোনটি থাকে না? দুধ দাঁতে প্রিমোলার টিথ বা অগ্র পেশন দাঁত থাকে না। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সর্বশেষ
প্রাপ্তবয়স্ক মানুষে কোন দাঁতটা উঠে, সেটা হচ্ছে পেষণ দাঁত। সেটা কোন দাঁত? পেষণ দাঁত। সর্বশেষ পেষণ দাঁতটি সবার পরে উঠে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি, এবং একেই বলা হয় বললাম উইজডম টিথ। নিচের কোনটিকে উইজডম টিথ বা আক্কেল দাঁত বলে? উত্তর হচ্ছে কি? উত্তর আমরা দিব হচ্ছে পেষণ দাঁত। উত্তর কি দিব? উত্তর দিব হচ্ছে পেষণ দাঁত। ঠিক আছে, ওকে। আমরা মোটামুটি যথেষ্ট পরিমাণে একটু দাঁতের গুলা বুঝতে পারছি। তাহলে দাঁত হচ্ছে 4টা। এক নাম্বার কি দাঁত? এক নাম্বার দাঁত হচ্ছে আইসিপিএম, ইনসিসর, মানে কি কর্তন। এরপরে যার কাজ হচ্ছে কাটা এবং ছেদন। এরপর হচ্ছে সিতে ক্যানাইন, যার কাজ হচ্ছে ছেঁড়া, বাংলায় যেটাকে বলতেছি ছেদন দাঁত। এরপর হচ্ছে প্রিমোলার বা অঙ্গপেশন, আর পেশন খাদ্যবস্তু পিসাজার কাজ, তাই না? দুধ দাঁতে কোনটা থাকে না? প্রিমোলার বা অঙ্গপেশন থাকে না। সবার শেষে কোন দাঁতটা উঠে? মোলার টিথ, যার অপর নাম কি? আক্কেল দাঁত বা উইজডম টিথ। দাঁত নিয়ে আমার কাহিনী শেষ। এখন তুমি যদি এর পরের পৃষ্ঠাটায় আসো, সেটা হচ্ছে দেখো এইখান থেকে এই যে দন্ত সংকেত জিনিসটা, দন্ত সংকেত জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে একটু ভুল করে বসি। এটা বললাম কতে হচ্ছে ফুল দন্ত সংকেত কাকে বলে, এটা কতে দিবে। আর দন্ত সংকেত বলতে কি বুঝো, এটা বললাম খতে দিবে। সো প্রশ্নটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আসো বিষয়টার দিকে আমরা একটু যাই। ফার্স্ট অফ অল দেখো লেখা আছে দন্ত সংকেত কাকে বলে? যে সংকেতের মাধ্যমে স্তন্যপায়ী প্রাণীর দাঁতের সংখ্যা এবং ধরন প্রকাশ করা হবে, সেটাই দন্ত সংকেত। কি বলছি? স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয়, তাতেই দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলে। একেবারেই ইজি, একেবারেই ইজি। এরপরে তুমি যদি এই ছবির দিকে খেয়াল করো, আমরা দন্ত সংকেত কিভাবে বের করি, তখন আমরা কি লিখবো? ধরো কতে তোমার চাইছে দন্ত সংকেত কাকে বলে, এটা দিছে, উত্তর হয়েছে, কিন্তু দন্ত সংকেত বলতে কিভাবে কি বুঝো, খতে আরো লিখতে হবে কিভাবে বের করি। আমরা প্রথমত এই টোটাল চোয়ালটাকে উপর এবং নিচে ভাগ করি একটা লাইন দ্বারা। তাহলে উপরের চোয়াল, নিচের চোয়াল শেষ। এরপরে আমরা ঠিক মাঝ বরাবর একটা লাইন টানি। তাহলে আমরা টোটাল যে চোয়ালটাকে 4 ভাগে ভাগ করে ফেললাম, নিচে একটা পার্ট, উপর একটা পার্ট, তাহলে সমান 4টা কোয়াড্রেন্টে আমার টোটাল মাউথটা ভাগ হয়ে গেছে। এখন আমি যে কোনো একটা পার্ট নিব, যে কোনো একটা পার্টের যত সংখ্যক দাঁত আছে সেই সংখ্যাটা আমি লিখবো। কিভাবে? দেখো এদিক তাকাও। ফার্স্ট অফ অল দন্ত সংকেত লেখার জন্য আমরা একটা একটা কি নেই? সরল রেখা নেই। একটি সরল রেখা নেই। সরল রেখার উপরে এবং নিচে আমাদের যে 4 ধরনের দাঁত আছে, সেই 4 ধরনের দাঁতের ইংরেজি অক্ষরের প্রথম অক্ষর লিখি। যেরকম আই, সি, পি, এম। আই, সি, পি, এম। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এরপরে এই 4টা অংশের এই প্রত্যেকটা অংশে, অর্থাৎ 1/4 মুখের 1/4 ইনসিসর কয়টা আছে, ক্যানাইন কয়টা আছে, প্রিমোলার কয়টা আছে, মোলার কয়টা আছে, সেটা আমরা লিখি। সেটা কিভাবে লিখি? একদম তারা মুখস্থ রাখবা। পূর্ণ বয়স্কের জন্য বা প্রাপ্ত বয়স্ক মানুষের বেলায়, প্রাপ্ত বয়স্ক মানুষের বেলায় 2 1 2 3, 2 1 2 3। কি বলছি? 2 1 2 3। তাহলে এখন এটা পাইছি কি? একটা কোয়াড্রেন্টে আমার টোটাল দাঁতের পার্ট। তাহলে এখন চিন্তা করো, আমরা যদি এখন এইটাকে যোগ করি, কত হয়? 2 আর 1 3, 3 আর 2 5, আর 3 8। এই হচ্ছে আমার 8, এই হচ্ছে আমার 8। তাহলে এখন প্রতি চোয়ালের সংখ্যা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এই পার্টটাকে কি করতে হবে? আমরা তো এই পার্টটাকে নির্ণয় করছি, এই টোটাল পার্টটাকে হচ্ছে আমরা নির্ণয় করছি। তাহলে এটার সাথে আমি যদি 2 গুণ দিই, তাহলে আমি টোটাল উপরের চোয়ালটা পাবো। সেম এজ দ্যাট, সেই জিনিসটাই করা হয়েছে। 8 এর সাথে কত গুণ দেওয়া হয়েছে? 8 এর সাথে 2 গুণ, 8 এর সাথে 2 গুণ। কত হয়? 8 এর সাথে 2 গুণ করলে 16, 16 এর সাথে নিচেরটা যোগ 16, 16 16 32। দিস ইজ কল্ড ডেন্টাল ফর্মুলা একটা প্রাপ্তবয়স্ক মানুষের বেলায়। কিভাবে নির্ণয় করে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে তোমাকে যদি বলি প্রতি চোয়ালে ইনসিসর দাঁতের সংখ্যা কত, এর সাথে 2 গুণ দাও, 2 গুণ 2 সমান সমান 4 প্রতি চোয়ালে। ক্যানাইনের দাঁতের সংখ্যা কত? 2 গুণ 1 সমান সমান 2 প্রতি চোয়ালে। প্রিমোলার দাঁতের সংখ্যা কত? 2 গুণ 2 সমান সমান 4 প্রতি চোয়ালে। মোলার টিথের সংখ্যা কত? 3 গুণ 3, 3 গুণ 2 সমান সমান 6।
যদি বলা হয় টোটাল মুখে ইনসিসর দাঁতের সংখ্যা কত, তখন উপরের 4 4-এর সাথে নিচের 4 আরো যোগ হবে, মানে টোটাল তখন হবে হচ্ছে 8। ক্যারাইন দাঁতের সংখ্যা হয়ে যাবে কত, 4। প্রিমোলার দাঁতের সংখ্যা 8। মোলার দাঁতের সংখ্যা 12। বুঝাতে পারছি কথাটা? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন আর একটা কথা আছে, সেটা হচ্ছে এটা তো প্রাপ্তবয়স্কের বেলায় বললাম, এটা তো কি বললাম, এটা প্রাপ্তবয়স্কের বেলায় বললাম। যদি আমি দুধ দাঁতের বেলায়, দুধ দাঁত কিংবা শিশু অবস্থায় দন্ত সংকেত নির্ণয় করতে যায়, কিংবা বলে যে 9 বছরের একটা ছেলে কিংবা 9 বছরের একটা মেয়ে, কিংবা তোমার ধরো 12 বছর বা 15 বছরের আগ পর্যন্ত যাবতীয় যত বয়স দেখ তুমি ধরে নিবা সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, বলে নাই, সেটা আমার দুধ দাঁতের সংখ্যাটা নির্ণয় করতে বলছে। তো দুধ দাঁতের সংখ্যা কিভাবে নির্ণয় করব, অনুরূপ ভাবে আমরা একটা লাইন টানলাম, ICPM টানলাম, ICPM, এরপরে 2102 অর্থাৎ 2102। দ্যাট মিনস এখানে দুইটা ঘটনা, এটা দ্বারা দুইটা জিনিস বোঝা যায়, এখানে দুটি জিনিস বোঝার বিষয় আছে। এক নাম্বার, কোন প্রিমোলার টিথ দুধ দাঁতে নাই, এন্ড মোলার টিথ দুধ দাঁতে হচ্ছে প্রতি অর্ধাংশে, চতুর্থাংশে আর কি, প্রতি চতুর্থাংশে 2টা করে, তাহলে টোটাল কয়টা কম হবে, টোটাল 4টা কম হবে। কথা ক্লিয়ার? তাহলে এখন আমরা এটার সংকেতটা কিভাবে নির্ণয় করতে পারি, 2 এর 1 3, 3 আর 2 5, তাহলে 5 নিচেও 5 উপরেও 5, 5 এর সাথে 2 গুণ, কারণ যেহেতু অর্ধাংশ বের করছি, তাহলে আমার টোটালটা উপরে চলে হচ্ছে তাহলে 10, নিচে চলে 10, তাহলে 10 + 10 = 20। তাহলে দুধ দাঁতের সংখ্যা কত, 20। দুধ দাঁতে কোন দাঁত থাকে না, প্রিমোলার বা অগ্রপেশম দাঁত থাকে না। দুধ দাঁতে মোলার টিথের সংখ্যা কয়টি, প্রতি চলে 2 2 4টি, যদি মুখে বলে 4 আর 4 8টা। আশা করি এটুক পর্যন্ত আমরা বুঝতে পারছি, এখান পর্যন্ত কোনো সমস্যা নাই। আই হোপ দেয়ার ইজ নো প্রবলেম। ঠিক আছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ইয়েস, কথা মোটামুটি আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। এখন ঘটনা ঘটছে, আসো বইতে আমরা যখন ইটা লিখবো, অ্যাকচুয়ালি তোমাকে পরীক্ষায় বলবে তখন দন্ত সংকেত বলতে কি বুঝো, তখন তোমার এই যে টোটাল দন্ত সংকেতের সংজ্ঞার সাথে সাথে নিচের দিকে এই কথাটা লিখে দিয়ে আসতে হবে। একটি সরল রেখার উপর ও নিচে বিভিন্ন প্রকার দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষর লিখে আমরা কি লিখবো, সবসময় এই সিকোয়েন্স লিখবো, ICPM সিকোয়েন্সে লিখবো। ঠিক আছে, প্রতিচলে দুধে গড় করা হয়। প্রাপ্তবয়স্কের দন্ত সংকেত কত, এই টোটাল দন্ত সংকেতটা আমাদের মাথা মুখস্থ একদম মাথায় রাখতে হবে। আর 5-6 বছর, এই যে প্রশ্ন যদি বলা হয়, শুধু যদি বলা হয় দুধ দাঁত বা শিশুদের না বলে 5-6 বছরও বলে দেয়, ঘাবড়ানোর কিছু নেই, সেটা দুধ দাঁতের সংখ্যা নির্ণয় করতে বলছে। তখনও বললো আমাদের এই জিনিসটাই দাগাইতে হবে। এটা বললাম মেডিকেলে এসে গেছে, আমি লিখে রাখছি পাশে ম্যাট। ঠিক আছে, এটা মেডিকেলে অলরেডি এসে গেছে। সো এখন আসো, আমাদের মোটামুটি মুখ গহ্বরের পরিপাক নিয়ে আর সেরকম কোনো কথা নাই। আজকে আমরা লাস্ট আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে পাকস্থলীর গঠনটা আমরা একটু পড়বো। পাকস্থলীতে খাদ্যের পরিপাকটা পড়ার আগে আমরা হচ্ছে পাকস্থলীর গঠনটা জেনে নিব। ঠিক আছে, সো আসো আমার সাথে একটু খাতা কলম বের করো। ওকে, আসো। বিষয়টা হচ্ছে এখানে দেই না, এখানে নেই। বিষয়টা হচ্ছে যে আমরা সবাই জানি যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ভেতরে একটা থলি দিছে, যার মধ্যে আমরা সব কিছু ঢুকাই এবং যেখান থেকে আবার সবকিছু বের হয়ে আসে। এই থলিটার নাম হচ্ছে পাকস্থলী। এই থলিটার নাম কি, পাকস্থলী। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যেই স্ট্রাকচারটা এখানে আঁকলাম, দেখা যাইতেছে? এই চলে গেল নাকি, না দেখা যাইতেছে? ঠিক আছে, ঠিক আছে। দেখো, যে স্ট্রাকচারটা দেখতেছো, এই স্ট্রাকচারটার নাম হইতেছে পাকস্থলী, বা ইংলিশে যেটাকে আমরা একটু বলি স্টোমাক। স্টোমাকের উপরের দিকে যে নালীটা আসলে সংযুক্ত হইছে, এটার একটা সুন্দর নাম আছে, নাম কি, অন্ননালী। অন্ননালী
বা যেটাকে আমরা বলি হচ্ছে খাদ্যনালী, যেটাকে আমরা কি বলি, খাদ্যনালী। এই পর্যন্ত হচ্ছে আমার টোটাল খাদ্যনালীটা। তো খাদ্যনালীটা অ্যাকচুয়ালি যেই পার্টে এসে পাকস্থলীর সাথে সংযুক্ত হয়, পাকস্থলীর সেই পার্টটাকে বলা হয় হচ্ছে কি প্রান্ত বলতে পারবা? কমেন্ট করো একটু, অলরেডি তোমরা পড়ে ফেলছো, তোমাদের একটু কমেন্ট টমেন্ট দেখি, কই কমেন্ট কই। অন্ননালীর সাথে পাকস্থলীর যেই পার্টটা এসে সংযুক্ত হয় তার নাম কি? জি ভাইয়া ক্লিয়ার, আচ্ছা কার্ডিয়া, কার্ডিয়া তার নামটা কি হবে? কার্ডিয়া। কারণ এটা হচ্ছে হৃৎপিণ্ডের কাছে থাকে সবচেয়ে, কার্ডিয়াক থেকে জন্য সবচেয়ে কাছের নামটা কার্ডিয়া দেওয়া হয়েছে। এখান থেকে এই এমসিকিউটা খুবই কমন যে পাকস্থলীর কোন পার্টের সাথে অন্ননালী সংযুক্ত হয়, উত্তর কি দিব? কার্ডিয়া। এখন কার্ডিয়া থেকে তুমি যদি একটা হরাইজন্টাল লাইন টানো, তাহলে এই উপরের দিকের যেই পার্টটা, এই উপরের দিকে ডোম শেপড পার্টটাকে বলা হয় হচ্ছে ফান্ডাস। উপরের দিকের ডোম শেপ যে পার্টটা, সেই পার্টটাকে কি বলা হয়? ফান্ডাস। ঐশ্বরী কার্ডিয়া, থ্যাংক ইউ। ওকে জি ভাইয়া, ঠিক আছে। এখন একটা মজার ঘটনা বলি। ধরো তুমি কোনো খাদ্য তুমি এইখান থেকে খেয়েছো, সেটা অ্যাকচুয়ালি পাকস্থলীতে এসে জমা হবে, তাই না? পাকস্থলীতে যে এসে জমা হবে সেটা উপরে পার্টে যাবে না, সেটা আসলে নিচের পার্টে জমা হবে। এবং এইখানে বললে আমরা সবাই জানি যে এখানে আমাদের প্রচুর পরিমাণে HCl থাকে, গ্যাস্ট্রিক জুসে আমরা একটু পরে পড়বো। এবং এই HClটা এতটা মারাত্মক যে HCl বলছে কি ভাইয়া কি পেশনটিত আগে গজায় নাকি অগ্রপেশনটিত আগে গজায়? অগ্রপেশন, অগ্রপেশন, অগ্রপেশন আগে গজাবে। আচ্ছা এখন আসো, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে খাবারটার থেকে বিভিন্ন প্রকার কি নির্গত হয়? বিভিন্ন প্রকার গ্যাস নিষ্কাশন হয় না? অর্থাৎ ফান্ডাসে এখানে গ্যাস থাকে, একে বলা হয় ফান্ডিক গ্যাস, ঠিক আছে? ফান্ডিক গ্যাস পাওয়া যায়। তাহলে এইটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ অধ্যায় যে পাকস্থলীর কোন প্রান্তে গ্যাস জমা হয়, উত্তর কি দিব? ফান্ডাস। ফান্ডাস। ফান্ডাস থেকে তুমি যে মেইন বডিটা তুমি দেখতে পাইতেছো, যেখান থেকে আবার একটা ক্ষুদ্র হওয়া শুরু করছে, ঠিক এর আগ পর্যন্ত টোটাল পার্টটাকে বলা হয় হচ্ছে বডি। বডি বা দেহ, বা ইংলিশে সুন্দর একটা নাম দিছে নতুন বইতে, কর্পাস। কি দিছে? কর্পাস। তো একটা পার্ট আসলে পাকস্থলী তো 3D মডেল, আমি এখানে জাস্ট একটা স্ট্রাকচার দেখাইছি। তো 3D মডেলে কি হয়েছে দেখো, একদিকে একদিকে একটা বড় বাঁক সৃষ্টি হয়েছে। এই টোটাল এই পার্টটাকে বলা হয় হচ্ছে গ্রেটার যে আর্চ কিংবা বড় বাঁক, ঠিক আছে? এখানে একটা জিনিস লাগানো থাকে গ্রেটার ওমেন্টাম, আমরা পরবর্তীতে জানবো বড় হলে। আর এই পাশে দেখো একটা ছোট বাঁক সৃষ্টি হয়েছে না, এটাকে বলা হয় হচ্ছে ছোট বাঁক। কি বলা হয়? ছোট বাঁক। এই বড় বাঁক ছোট বাঁক মিলিত হয়েই হচ্ছে কর্পাস গঠিত হয়। কথা ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, তাহলে ভাইয়া কেমনে দুধটিতে অগ্রপেশনটি থাকে না? আহা, বিষয়টা বিষয়টা খেয়াল করতে হবে। তুমি দাঁত গজানো বলতে তুমি কি বুঝাইতেছো? জার্মিনেশনের পরে হইতেছে তোমার টিটটা নতুন করে গজাইতেছে, দুধ দাঁত যখন পড়ে যাইতেছে তখন অগ্রপেশন দাঁতটাই বললাম আগে উঠে। দুধ দাঁত যখন পড়ে যায় তখন অগ্রপেশন দাঁতটাই আগে উঠে। এখন তুমি যদি বলো যে ভাই শিশু অবস্থায় কোন দাঁত আগে উঠে, সেটা 100% মুলারটি, প্রিমুলারটা তৈরি হয় না। দাঁতের দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে ভ্রূণী অবস্থায় দাঁতটা হালকা শিশুটা উঠে থাকে, তখন সেটা মাড়ি ভেদ করে থাকে না। যখন তুমি একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে সেই দাঁতটা ওই মাড়িটা ভেদ করে উপরের দিকে উঠে আসে, ঠিক আছে? দাঁতের দুইটা পর্যায় আছে। এরপরে উঠার পরে আবার আবার জীবন্ত অবস্থায় দুইটা পর্যায়, দুধ দাঁত পড়ে যাবে, দুধ দাঁত পড়ে যাওয়ার পরে আমার টোটাল স্থায়ী দাঁত উঠবে। ওই স্থায়ী দাঁত উঠার সময় প্রিমোলারটা আগে উঠে, ঠিক আছে? এখন খেয়াল করো, গুড কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন করছো। দেখো এখন খেয়াল করো, সেটা হচ্ছে
এখন এই জায়গাটায় দেখো দুইটা পার্ট বোঝা যাইতেছে, যে একটা হইতেছে খুব সরু হয়ে আছে আর একটা হচ্ছে কম সরু। এ একটা পার্ট, আবার ঠিক এ আর একটা পার্ট। দেখো এই যে নিচের দিকে যেই নালীটা চলে গেছে, এই নালীটার নাম কি? এই নালীটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। আমরা সবাই জানি পাকস্থলীর পরের অংশ হচ্ছে ক্ষুদ্রান্ত, এবং ক্ষুদ্রান্তের কোন পার্ট? ডিওডেনাম। এখন এই ডিওডেনামের সাথে পাকস্থলীর কোন পার্টটা যুক্ত হয়? এই পার্টটা। এই পার্টটার নাম কি? পাইলোরাস। এই পার্টটার নাম কি? পাইলোরাস। মনে থাকবে। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত বা ডিওডেনামের সাথে পাকস্থলীর কোন অংশটি যুক্ত থাকে? উত্তর কি দিব? পাইলোরাস। আর এই যেই টোটাল বডি আর পাইলোরাসের মাঝখানে যে সংকুচিত হয়ে যাইতেছে, দেখবা যে মেইন রাস্তা আর একটা হচ্ছে ব্রিজ, দুইটার মাঝখানে এমন একটা পার্ট থাকে যে রাস্তাটা, ব্রিজও এখনো তৈরি হয় নাই, আবার টোটাল সমতল রাস্তাও না, একটু উঁচুর দিকে উঠতেছে। এরকম মাঝামাঝি যে জায়গাটা পাকস্থলীর, এইটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। এই যে এতটুক জায়গা, এটার নাম কি? অ্যান্ট্রাম। এবং অ্যান্ট্রামটার মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, এই অ্যান্ট্রামে খাদ্য সাময়িকভাবে জমা থাকে। সাময়িক ভাবে কি থাকে? জমা থাকে। কেমন? তাহলে ভাই বডির কাজ কি? বডির কাজ হচ্ছে স্বাভাবিকভাবেই এখানে মেইনলি পরিপাক ঘটে। মেইনলি কি ঘটে? পরিপাক ঘটে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অল অ্যাবাউট পাকস্থলীর এক্সটার্নাল গঠন। ঠিক আছে, পাকস্থলীর এক্সটার্নাল গঠনটা এইটা বললাম আমাদের খুবই কাজে লাগে, খুবই খুবই কাজে লাগে। আমরা একটু ব্যাক করি, দাঁড়াও, বইতে আসো। বইতে এই জিনিসটা দেখো। ফার্স্ট অফ অল, পাকস্থলীতে খাদ্যের পরিপাকের যে চিত্রটা আমি এতক্ষণ চিত্রটা সেখানে বুঝাইলাম। এখান থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফো লাগবে, সেটা হচ্ছে পাকস্থলীর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা দৈর্ঘ্য, এবং তার চওড়া হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবং এটা টোটাল পার্ট, সদ্য ভূমিষ্ঠ শিশুর দেহে পাকস্থলীর ধারণ ক্ষমতা হচ্ছে 30 মিলিলিটার বা 1 আউন্স। এই লাইনটা লাগবে। বয়সন্ধিকালে 1 লিটার, প্রাপ্তবয়স্কে বয়সন্ধিকালে 1 লিটার, এটা অটোমেটিক্যালি মনে থাকে। আর প্রাপ্তবয়স্কে বেড়ে দাঁড়ায় হচ্ছে 1.5 টু 2 লিটার। ঠিক আছে, 1.5 টু 2 লিটার ইটস সামথিং লাইক নর্মাল জিনিসপাতি। হ্যাঁ, যে সবার প্রথমে ছিল কত? 30 মিলিলিটার, যেটা আউন্সে বলে 1 আউন্স। আর একটু বয়সন্ধিকাল, এই যে ক্লাস 6, 7, 8, এটা 1 লিটার। এক প্রাপ্তবয়স্ক 1.5 টু 2 লিটার। এটা মুখস্থ করা খুব বেশি টাফ না। নিচের দিকে দেখো কথাটা লেখছে, সেটা হচ্ছে কার্ডিয়া। যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় তাকে কি বলা হয়? কার্ডিয়া বলা হয়। এবং এই যে কার্ডিয়া দেখতেছো আর এই যে পাইলোরাস দেখতেছো, দুইটাই আসলে কি একটা গেট না? একটা গেটের মাধ্যমে অন্ননালী উন্মুক্ত হইতেছে পাকস্থলীতে, আর একটা গেটের মাধ্যমে পাকস্থলী উন্মুক্ত হইতেছে ডিওডেনামে। তাহলে প্রত্যেকটা গেটে কি থাকে? একটা করে কপাট থাকে। তো ঠিক অনুরূপ ভাবেও এই গেটগুলোকে সুরক্ষিত করছে হচ্ছে এখানে একটা রাবার সদৃশ গঠন থাকে। এই দুই প্রান্তে কি থাকে? রাবার সদৃশ গঠন থাকে, যেই জিনিসটা অ্যাকচুয়ালি রাবার কি করো, ধরো তুমি কোনো কিছুর মুখে যদি রাবার বেঁধে দাও, তাহলে সেটা সংকুচিত হয়ে যাবে। আবার টান দিলে সেটা প্রসারিত হবে, আবার ছেড়ে দিলে প্রসারিত সংকুচিত হয়ে যাবে, মুখ বন্ধ খোলা নিয়ন্ত্রণ করবে। এই রাবার জাতীয় স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে স্ফিংটার। তাহলে কার্ডিয়াতে থাকবে কি? কার্ডিয়াক স্ফিংটার। আর পাইলোরাসে থাকবে কি? পাইলোরিক স্ফিংটার। খুবই ইজি। সো সেই কথাই বলছে। এরপর আছে দেখো ফান্ডাস। ফান্ডাস আমি আগেই বলছি, সেটা হচ্ছে উঁচু অংশ, গম্বুজ আকৃতির উঁচু অংশের নাম ফান্ডাস, যেটা পরিপাকের সময় সৃষ্ট গ্যাস এখানে জমা থাকে। এই দুইটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। দুইটা লাইন ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এরপর হচ্ছে কর্পাস বা দেহ। কর্পাস বা দেহ, দেখো কর্পাস বা দেহর প্রধান যে কথাটা আমি তোমাকে অলরেডি পড়ায়ও দিছি, সেটা হচ্ছে সর্ববৃহৎ অংশ। পাকস্থলীর সর্ববৃহৎ অংশ, এটা কমন সেন্স দিয়ে তুমি বুঝতে পারতেছো। টোটাল অংশটাই হচ্ছে সর্ববৃহৎ অংশ। এবং এইখানে খাদ্যের কি ঘটে? পরিপাক প্রক্রিয়া সংঘটিত হয়। এরপরে আছে হচ্ছে অ্যান্ট্রাম। এখানে খাদ্য সাময়িকভাবে জমা থাকে ক্ষুদ্রান্তে প্রবেশের পূর্বে। আর একটা হচ্ছে পাইলোরাস। পাকস্থলীর যে অংশে অন্ত্রের ডিওডেনামে উন্মুক্ত হয় তাকেই পাইলোরাস বলে। এখানে পাইলোরিক স্ফিংটার থাকে। পেশি বলয়, অ্যাকচুয়ালি পেশিগুলা বলয় সৃষ্টি করে। হাতের চুড়ি যেরকম দেখছো, হ্যাঁ, হাতের চুড়িটার মধ্যে তোমার ধরো যে চুলের ব্যান্ড আছে না, মেয়েদের চুলের ব্যান্ড ধরো হাতে অনেক সময় লাগায় রাখে, সামথিং স্প্রিংটা হচ্ছে এরকম একটা গঠন। ঠিক আছে, আচ্ছা কি কি বলছো?
হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, ক্লাস এখনো রুটিন। আচ্ছা, ক্লাসটা রাইট, ক্লাসের এক্সাক্ট টাইমটা আমি দিয়ে দিব দ্রুত। আমি পরীক্ষার কারণে একদম এক্সাক্ট টাইমটা ফিক্স করতে পারতেছি না। নাবুয়াত হাসান। আচ্ছা ভাই, আমি তোমাকে একটু কাইন্ডলি মেসেঞ্জারে অ্যাড করা যায় কিনা? অ্যাডমিন প্যানেলে কে কে আছে, কেউ থাকলে একটু অ্যাড করে দেন, নাহলে আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? ওইখানে আমি টাইমটা দিয়ে দিচ্ছি, টাইম দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই, সমস্যা হবে না, আর কিছুদিন পরেই সমস্যা হবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দ্যাটস অল ফর টুডে। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পাকস্থলীর অন্তর্গঠন, পাকস্থলীতে কিভাবে রাসায়নিক পরিপাক হয়, যান্ত্রিক পরিপাক হয়, সব এখান থেকে কি এমসিকিউ আসে সব পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।